শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে রেল অবরোধ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, নজরুল বিশ্ববিদ্যালয়ে অনশন করে দাবি আদায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয় তালা দেয়াকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। এছাড়া বুয়েট, চুয়েট, কুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন, এইসব ঘটনায় দেশের বিভিন্ন ক্যাম্পাসে বেড়েছে উত্তেজনা। এছাড়া শুক্রবার গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টিকে কেন্দ্র করে রাজপথেও সৃষ্টি হয় উত্তেজনা। এইসব ঘটনার কারণে অজানা আতঙ্ক ভর করেছে জনগণের মাঝে। হঠাৎ করে এমন পরিস্থিতি কেন হচ্ছে? চলমান এই পরিস্থিতি কি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নাকি রাষ্ট্রের ব্যর্থতা? তাছাড়া ক্যাম্পাসে অরাজক পরিস্থিতির সমাধানে শিক্ষক শিক্ষার্থীদের দায়িত্ব কি? সমস্যার সমাধানে রাষ্ট্রের তড়িৎ কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন? সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। আজ আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। দর্শক, আলোচনা করবার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর শাহাদাত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বায়ে আছেন রকিব মানিক, অ্যাসাইনমেন্ট এডিটর, এশিয়ান টেলিভিশন। মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, যা বলছিলাম এতক্ষণ, আসলে আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি উত্তপ্ত ক্যাম্পাস। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি, জয়নুল আবেদিন। অনুষ্ঠানের শুরুতে একটু সাংবাদিকের কাছে যেতে চাই, যেহেতু গত এক সপ্তাহে যে একেবারে বিশ্ববিদ্যালয়, রাজপথ সব মিলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, একজন সাংবাদিকের চোখে আসলে তিনি কি দেখেছেন সেই বিষয়টা আমরা একটু জানতে চাই। রাকিব মানিক, আসলে আমি যেই ইন্ট্রোটা দিয়েছিলাম, আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি উত্তেজনা, শিক্ষার্থী, শিক্ষক, এবং সেটা আরও হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়েও দেখছি বিভিন্ন ধরনের উত্তেজনা। এই উত্তেজনা হঠাৎ করে এইভাবে উত্তেজনা বাড়ার কারণটা কি দেখছেন, বা এর পেছনে কিছু দেখছেন কিনা আপনি? আসলে যেমনটি বলছিলেন, এই হঠাৎ করেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হঠাৎ করে চালু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘোষণার পর কিন্তু আন্দোলন করে কিন্তু আরও কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু দীর্ঘদিন পরে তারা নির্বাচন আদায় করে নিয়েছে এবং নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে, যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে একটু রাজনৈতিকভাবে কিন্তু অনেক দিন পরে কিন্তু চাঙ্গা ভাব তৈরি হয়েছে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোর দেন ২৮ বছর পর কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন শুরু হয়েছে। তো সেই 19 সালে একবার হয়েছিল, 19 সালে হয়েছিল। তো 28 বছর 28 বছর 19 সালেরটা কিন্তু 28 বছর পর হয়েছিল, 28 বছর পর এখন আরো হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে ক্যাম্পাসগুলো কিন্তু জমজমাট সারা বাংলাদেশে, এবং ছাত্রদের মনে যদি ছাত্রদের পরিবেশ এবং সবকিছু মিলিয়ে ক্যাম্পাসগুলো কিন্তু এক ধরনের মধ্যে গণতান্ত্রিক চর্চা আমি বলবো যে শুরু হয়েছে কিন্তু এটা জুলাই অভ্যুত্থানের পর কিন্তু। তো সেই জায়গা থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন পার্শ্ববর্তী এলাকাবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সমস্যা তৈরি হয়েছে এবং এটা নিয়ে একটা ব্যাপক আকার ধারণ করে ফেলেছিল। যাই হোক, পরবর্তী সময় প্রশাসন অনেক হস্তক্ষেপে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপে সেটাকে অনেকটাই শান্ত হয়েছে বিশেষ করে। কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেপেলে আহত হয়েছে। যারা হলের বাইরে ছিল, হলের বাইরে অনেকেই ভাড়া থাকে বিভিন্ন, ওরা বিশেষ করে গ্রামে, যে জোবরা গ্রামের বিশেষ করে ওরা হয়েছে। আর আপনি যদি বলেন এগ্রি ইউনিভার্সিটিতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা একটা ওদের ইউনিভার্সিটির ভিতরেই ওই খুব সম্ভবত পশুপালন এবং ভেটেরিনারি ওরা মিলে একটা ডিগ্রি চায়, দুইটা ডিপার্টমেন্টে একসাথে করে একটা ডিগ্রি চায়। এটা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি একটা ইন্টারনাল বিষয়, যেটা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আছে, বিশ্ববিদ্যালয় আছে, ওরা মনে হয়তো এটা সমাধান করে ফেলতে পারবে। কিন্তু এর ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্ররা বলছে যে ওই বহিরাগত স্টুডেন্টরা এসে তাদেরকে মারধর করেছে, এই জন্য তারা আবার ময়মনসিংহ রেল লাইন অবরোধ করে রেখেছে। এটা আবার কোনোভাবেই কাম্য নয়, এটা হয়তো সমাধান হয়ে যেতে পারে আমি বলে মনে করি। এছাড়াও আপনার এর পিছনে আপনার যে প্রশ্নটা ছিল যে কোনো ইন্ধন আছে কিনা, আমি আসলে খুব মোটা দাগে কোনো ইন্ধন আমি আসলে এতে দেখতে পাই না। হয়তো বিচ্ছিন্ন ঘটনার ভিতরে হয়তো
হয়তো কেউ কেউ হয়তো চেষ্টা করে, কিন্তু এটাকে খুব বৃহৎ আকারে বড় ধরনের কোনো কিছু করে ফেলতে পারবে সেই জায়গায় আমি একটা প্রশ্ন আপনাকে করে রাখি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে আন্দোলনটাকে এত বেশি গতিশীল করবার পেছনে আসলে কারা, মানে এত বেশি গতি না বাড়ানোর পদক্ষেপ তো নেওয়া যেত প্রশাসন থেকে, কিন্তু দেখা গেল যখন সড়ক অবরোধ হচ্ছে বা আহত হচ্ছে তখন দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একেবারে জোরে সোরে কাজ করা শুরু করে। আগে কেন নেয় না? এর মধ্যে আসলে বিভেদটা কোথায়, মানে এর মধ্যে কারণটা কোথায়? এই জায়গাটা আসলে একটু বলতে গেলে একটু পিছনে যেতে হয়। আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দীর্ঘদিনের কিন্তু আপনার ফ্যাসিস্ট সরকারের আমল যেটা ছিল 15 বছর, আমি মনে করবো শিক্ষা ব্যবস্থাটা অনেক দূর পিছিয়ে গেছে আমার জায়গা থেকে। আমি যেহেতু মাঠে সাংবাদিকতা করি, পিছিয়ে গেছি। কারণ আপনার প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আপনার শিক্ষার যে কারিকুলাম দেখবেন, মাধ্যমিক, প্রাইমারি এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কারিকুলাম চেঞ্জ হয়, 3-4 বছর পরে চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে। এক্সপেরিমেন্ট চলে, সৃজনশীল এই চেঞ্জ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কি রাখা উচিত, বিশ্ববিদ্যালয়তে গবেষণা জোর দেওয়া উচিত, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন গবেষণা জোর দেওয়া নাই। এখানে বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাসিস্ট আমলে দেখবেন বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এখানে দেখবেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখবেন এখানে অনেক পার্সিয়ালিটি হয়েছে, মেধার পুরোপুরি মূল্যায়ন হয় নাই, এবং লেজুর ভিত্তিক রাজনীতির প্রভাব পড়েছে। এবং সিন্ডিকেট মেম্বার যারা থাকে তাদের ভিতরে সিন্ডিকেট মেম্বাররাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল বিষয়গুলোকে কিন্তু সমাধান করে নিতে পারে। আরেকটা বড় কারণ আমি যেটা জোর দেই, ছাত্র সংসদ থাকলে ছাত্র সংসদের প্রতিনিধি কিন্তু সিন্ডিকেটে সে কিন্তু সিন্ডিকেট হোল্ড করে, সে কিন্তু ছাত্রদের ভয়েসটা সে রেজ করতে পারে। আমাদের দেশে এই কালচারটা বন্ধ হয়ে গেছিল অনেকদিন পর্যন্ত, যার ফলে কিন্তু এখানে শিক্ষক ছাত্রদের দাবি এগুলো লেকিংস থেকেই যাচ্ছে। মানে এটা উত্তরণ দরকার। একটু যেতে চাই ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষক ডাকসু একটা নির্বাচন হচ্ছে, নির্বাচনের প্রস্তুতি চলছে এবং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। আমার প্রশ্ন আজকে যে শিক্ষাঙ্গনগুলোতে যে উত্তেজনা দেখছেন বিগত এই সপ্তাহের মধ্যে, এই উত্তেজনার কারণগুলো কি কোনো, আমার প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রের অংশ মনে হয় কিনা? যদি আমরা রাজনীতিকদের মুখে বক্তব্যগুলো শুনি যে তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তি বা পরাজিত শক্তি ষড়যন্ত্র দেখতে দেশকে অস্থিতিশীল করবার জন্য, একজন শিক্ষক হিসেবে আপনি কি দেখছেন আসলে? ধন্যবাদ। বিষয়টা আমি যেভাবে বিশ্লেষণ করব সেটা হচ্ছে যে আমি আসলে এই অন্তর্বর্তী সরকার আসার পরে কি দেখতে পেয়েছি। আপনি শুধু এই বর্তমান যদি এই এক সপ্তাহের কথা বলেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবেন, কিন্তু আপনি যদি দাবির কথা বলেন, আমরা তো বিভিন্ন পত্রপত্রিকায়ও যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটা দাবি সরকার হিসাবে অভিহিত করা হয়, যে অনেক সময় যে যার যা দাবি আছে মনে হয় সব উনি পূরণ করার জন্য বসছে। এইটা ছিল যে আমরা মনে হয় প্রত্যেকেই যা পাওয়ার দরকার সব আমরা নিয়ে নিব, এই জায়গাটা ব্যাপকভাবে সকল প্রতিষ্ঠানের, বিশেষ করে সরকারি সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় এই কারণটার আন্দোলন। আর আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন, দেখেন সার্বিকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকান, হ্যাঁ আমি বলবো কি যে দুটো বিষয় এখানে। একটা হচ্ছে কি, আমরা ছাত্ররা কি রাজনীতি সচেতন হবে, এটাকে আমরা চাই। তাহলে রাজনৈতিকভাবে আমরা চাই প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নাগরিক রাজনৈতিকভাবে সচেতন হোক, কিন্তু এটা হচ্ছে বিরাজনীতিকরণ না বিদলীয়করণ, মানে দুটো শব্দ। একটা হচ্ছে আপনি তো রাজনীতি থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতে পারবেন না এবং সেটাকে বাধা দিতে পারবেন না, কিন্তু বাংলাদেশের যে প্রশ্নটা সবসময়ই প্রশ্নবিদ্ধ থেকে যায় যে আমাদের স্টুডেন্টরা যে রাজনীতিটা করে সেটা আসলে দলীয় রাজনীতিকরণ, যে কারণে দেখা যাচ্ছে একটা পাওয়ার স্ট্রাকচার যখন দাঁড়ায় তখন তারাই সেই শক্তিশালী ভূমিকা রাখে। অতএব যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা সেটা অব্যাহত হয়, কারণ রাষ্ট্রের যন্ত্রগুলা তখন কাজ করে কিন্তু ওই পক্ষে। মানে আপনি রাষ্ট্রযন্ত্রগুলা যখন স্বাধীনভাবে কাজ না করে
তখন এইগুলাকে যখন ব্যবহার করেন তখন স্বাভাবিকভাবেই আপনি ওই নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সেটা নামে প্রতিষ্ঠা হয়। বিগত সরকারেও গণতন্ত্রের কথা বলছে, ভোট নিয়ে সবার ভিতরে প্রশ্ন, তাহলে সেটা কি গণতন্ত্র ছিল কি ছিল না? একইভাবে আপনি যখন এখন গণতান্ত্রিক চর্চার কথা বলছেন, তাহলে স্টুডেন্টরা কি রাজনীতির সাথে সম্পৃক্ত করে রাজনীতিবিদ তৈরি করবেন? না, তারা রাজনৈতিকভাবে সচেতন হবে। বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর প্রেক্ষাপট বিবেচনা করেন, উন্নত বিশ্বের স্টুডেন্ট ইউনিয়ন আছে। আমি এক দেশ থেকে আরেক দেশে গেলাম, সেখানে গিয়ে আমি দাঁড়াতে পারি, নির্বাচন করতে পারি, তাই না? স্টুডেন্ট ইউনিয়নের কাজ হচ্ছে আলটিমেটলি স্টুডেন্টদের যে সমস্যা সেটা প্রশাসনকে তুলে ধরা, প্রশাসন সেটা রাষ্ট্রের কাছে তুলে ধরা। রাষ্ট্র যদি না পারে, স্টুডেন্ট তখন বার্গেনিং বডি হিসাবে সেই দাবিগুলাকে কিন্তু উপস্থাপন করতে পারে। কিন্তু বাংলাদেশে তো টোটাল এই জায়গাটা আমি বলবো বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ ধরেন আওয়ামী লীগের সময় ছাত্রলীগ, তাহলে ছাত্রলীগ রাষ্ট্রের কাছে কি দাবি চাইবে? বরং শিক্ষকদের কাছে যদি সাধারণ ছাত্রদের দাবি থাকে, তারা সেটা প্রতিহত করে দিবে, কারণ রাষ্ট্রের কাছে যেন না পৌঁছতে পারে। সেই জায়গার প্র্যাকটিস থেকে তো বের হতে পারবে। দেখেন হিস্ট্রি, দেখেন ডাকসুর ইতিহাস। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছিল না, ছাত্র সংসদ ছাত্র ইউনিয়ন ছিল, তখন আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন নির্বাচন 100 বছরে কয়টা নির্বাচন হয়েছে। কিন্তু ডাকসুর কথা হচ্ছে প্রতি বছর নির্বাচন হবে। তাহলে আমার কথা হচ্ছে 1921 সালের পর 104 বছরে 104 বছর 2024-25 থেকে শুরু হয়েছে। 103 বার 102 বার নির্বাচন হওয়ার কথা, আপনি সেখানে 37 বার নির্বাচন করেন। স্বাধীনতার পর 54 বছরে মাত্র 7 বার নির্বাচন করেন। তো 54 বছরে যদি 7 বার হয়, এই জিনিসটার তো প্র্যাকটিসেই থাকে না। আর আপনি যদি ছাত্র হিসাবেও প্র্যাকটিস না করেন, তাহলে আপনি তো নিজে ভালো ছাত্র, ভালো শিক্ষক কোনোটাই হতে পারবেন না। অতএব আমাদের এই যে প্র্যাকটিসের অভাব, সেটা কিন্তু আমাদের ছাত্রদের ভিতরে যে ছাত্রদের দাবি, সাধারণ ছাত্ররাও যে তাদের একটা অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হয়, এক্সারসাইজেই নাই। আজকে যে স্টুডেন্টরা নির্বাচন করছে, ধরেন ফর এক্সাম্পল, আপনি কি বিধিবিধান আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পষ্টভাবে বলা আছে, আপনি যদি আন্ডারগ্রেড ভর্তি হন, 4 বছরের কোর্স 6 বছরে কমপ্লিট করতে হবে। আপনি দিব্যি 6 বছরের পর বিদায় করে দেন, সেই প্র্যাকটিসটা এস্টাবলিশ করেন, তখন তো 7 বছর 8 বছর আছে, সেই কথাটা কেউ বলতে পারে না। এখন যখন প্রসঙ্গ আসে যে এত সালের স্টুডেন্ট, এখন সে ডাকসু নির্বাচন কিভাবে করে, কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে এই বিশেষ ক্ষমতা, তার মানে হচ্ছে 6 ইয়ার্স ইজ 6 ইয়ার্স, এর বাইরে হবে না। এখন আমরা কি করেছি, বিভিন্নভাবে বিশেষ ক্ষমতা দিয়ে রেখেছি, উনারা আবার এডমিশন করাতে পারেন। তাহলে ছাত্রত্ব কবে শেষ হবে? আমি রুলস রেগুলেশন সেটা তো প্রাতিষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে না। এই সমস্ত কারণে দ্বান্দ্বিক পরিবেশ তৈরি হচ্ছে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমি যে কথাটা বলছি না, 54 বছর ধরেই তো আমাদের এই অবস্থা। বিশেষ করে যদি আপনি ডাকসুর কথাই বলছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন, সেখানে তাহলে এই 54 বছরে আলটিমেট তো শিক্ষার্থীরাই তো বঞ্চিত হয়েছে। এই শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত হওয়ার পেছনে যেমনটা শিক্ষার্থীরা দায়ী, যদি বলি লেজুর ভিত্তিক রাজনীতি দায়ী, ঠিক একইভাবে লেজুর ভিত্তিক রাজনীতি করা শিক্ষকরাও দায়ী কিনা? যে আমি সমভাবে দোষী মনে করি। যেমন শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম থাকতে পারে, কথা হচ্ছে সেইভাবে শিক্ষক যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে টোটালটাকে দলীয় বৃত্তিকরণ করে, তখন সেই শিক্ষক দ্বারাও আসলে রাষ্ট্রের প্রতিষ্ঠানের কোনো কিছু সম্ভব হয় না। যে কারণে অধিকাংশ ক্ষেত্রে অনেক রিপোর্ট আসে, যারা বিশ্ববিদ্যালয়ে টোটাল রাজনীতি করেছে, তাদের ইতিহাস ঘেটে, তাদের ক্লাস নেওয়া থেকে শুরু করে গবেষণা থেকে তার পাবলিকেশন কি হয়েছে, এই সমস্ত জায়গাগুলা যদি খতিয়ে দেখা হয়, তাহলেও কিন্তু একটা চিত্র বের হয়ে আসবে। আমার মনে হয় এখন এইগুলাও গবেষণা করা দরকার, যে আসলে এই ছাত্র রাজনীতি, আমি যেটা বললাম, শিক্ষক রাজনৈতিক সচেতন হবে, কিন্তু শিক্ষক যখন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেই শিক্ষক হোক অথবা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক হোক, কথা হচ্ছে সে রাজনৈতিক সচেতন হবে, কিন্তু প্রকৃতপক্ষে একইভাবে রাজনৈতিক হবে না, সেই জায়গাটায় ইতিহাস ভালো না। আমরা বিগত 16 বছরে দেখেছি প্রক্টরদের সেই উদ্যত্তপনা আমরা দেখেছি, প্রক্টরদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। একটু যেতে চাই মানিক ভাইয়ের কাছে। মানিক ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটা বক্তব্য বেশ ভাইরাল হয়েছিল। তিনি বলেছেন, যখন শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়, তিনি বা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করেছেন যাতে প্রশাসন তাদেরকে হেল্প করে। ওই সময়টাতে প্রশাসন কেন গেল না? এখানেও কোনো ধরনের একটা ষড়যন্ত্র বা কোনো ধরনের অবহেলা শিক্ষার্থীদের প্রতি অবহেলা দেখেন কিনা?
বিষয়টা আসলে আমি ইন্টারভিউটা আমি দেখেছি, স্যারের যে ইন্টারভিউ স্যার দিচ্ছে স্যার, এবং খুব কান্না জড়িত আবেগতাড়িত হয়ে পড়েছে স্যার, যে আমি দফায় দফায় ফোন করছি, 4 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি সাপোর্ট চাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর, কিন্তু এই পর্যন্ত পৌঁছাই নাই। তো এইটা দেখে কিন্তু আমাদেরও খারাপ লেগেছে। আর ভিডিওতে যেভাবে দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেফেলেদের যেভাবে মারছে এভাবে, আসলে এটা সবারই খারাপ লাগবে। তো সেই জায়গা থেকে এখানে প্রশাসন পরে ব্যাখ্যা দিয়েছে। আবার আমি একটা প্রশ্ন করি, সেই প্রশাসনের অসহযোগিতার কারণে উত্তেজনার মধ্যে ঘি ডাললো কিনা? এটা তো অনেকটাই উত্তেজনার ভিতরে ঘি ঢালার মতোই অবস্থা এটা। আবার প্রশাসন কিন্তু ব্যাখ্যা দিয়েছে যে না, তারা সঠিক টাইমেই পৌঁছেছে। এখন এখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী 4 ঘন্টা যায়নি, স্টুডেন্টরাও বলছে। এবং যখন এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনী, সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী পৌঁছেছে, তখন এখানে কিন্তু স্টুডেন্টরা কিন্তু ওদের সাথে কিন্তু অনেকটা বিক্ষোভ করেছে যে আপনারা এত পরে কেন আসলেন, অশুভ আচরণ করতে দেখেছি আমরা, এত পরে কেন আসলেন। তো সেই জায়গাটা থেকে আসলে প্রশাসনের দায়িত্ব ছিল ইমিডিয়েটলি এখানে পৌঁছানো এবং এই আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণে নেওয়া। কারণ এখানে যারা সাধারণ মানুষ, পার্শ্ববর্তী মানুষের, তারাও ক্যাজুয়ালিটি না হোক, ইউনিভার্সিটির স্টুডেন্টও ক্যাজুয়ালিটি না হোক, অন্তত পক্ষে গিয়ে এখানে মধ্যস্থতা করে দেওয়া উচিত ছিল প্রশাসনের সেই জায়গা থেকে, যদি সেটা তারা দেরিতে গিয়ে এখানে পৌঁছায়। কিন্তু দুইজনের অভিযোগ আছে যে দেরিতে পৌঁছেছে। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ব্যাখ্যা দিয়েছে যে না, তারা দেরিতে পৌঁছায় নাই। প্রথমত তারা পৌঁছেছিল, পরবর্তী সময় আন্দোলন যখন বড় হয়ে গেছে তখন তাদের রিজার্ভ ফোর্স আসতে যে সময়টা লাগে, কারণ এখানে ঢুকতে গেলে এখানে তাদের অনেক ফোর্সের প্রয়োজন ছিল, লোকাল থানা এবং আশেপাশে তাদের অল্প ফোর্স ছিল, তখন রিজার্ভ ফোর্স আসতে যে সময়টা ছিল সেই সময়টা পর্যন্ত এসে তারা সেখানে ভিতরে ঢুকেছে। সেই জায়গাটা এটা হচ্ছে তাদের একটা দায়ী সারা একটা বক্তব্য। আমি 2 দিন ধরে চলেছে, কিন্তু আমরা দেখি প্রথম দিন, তার দ্বিতীয় দিন সকাল থেকে আবারও সেই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু এখানে আশেপাশে এবং বিভিন্ন যারা পত্রিকায় দেখবেন এবং নিউজে দেখবেন, সেখানে কিন্তু ওরা অনেকেই বলছে যে এখানে ছাত্রলীগ জড়িত ছিল। জি, সেই বক্তব্য দিয়েছেন অধ্যাপক কামাল উদ্দিন সরাসরি। তিনি বলেছেন যে ওখানে হেলমেট পরে ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা তাদের নেতৃত্ব দিয়েছে, সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে শুক্রবার গণ অধিকার পরিষদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ এবং চিটাং ইউনিভার্সিটির যেই প্রশাসনের পদক্ষেপ, এই 2 পদক্ষেপের মধ্যে তফাৎটা কি দেখেন? আসলে আমি এখানে 2 পদক্ষেপের ভিতরে আসলে কোনো তফাতেই দেখি না, দেখি এখানে প্রশাসনের একটু ব্যর্থতাটাই আমি দেখি সাধারণত আমি এই হিসাবে। কারণ আপনার গণ অধিকার পরিষদের যে এখানে ভিপি নুরুর উপর যে হামলা হয়েছে, আমরা লাইভ ফুটেজ আমরা দেশের দেখেছি, সেটা যে কারো এই স্বাধীন দেশে এবং বিশেষ করে এই 5ই আগস্টের পরে সেটা আমরা প্রশাসনের কাছ থেকে, কোনো বাহিনীর কাছ থেকে সেটা কখনোই আশা করি না। সে যদি কেউ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কিছু অবনতি কিংবা কোনো কিছু করতে চায়, তাকে অ্যারেস্ট করতে পারে, আটক করতে পারে। কিন্তু তাকে এইভাবে আইন নিজের হাতে নিয়ে আইনের লোক যদি এইভাবে পেটায়, তাহলে সাধারণ মানুষের মনে কিন্তু একটা ভয় জন্মে যাবে। এবং পুলিশ নিয়ে এমনিতেই একটা বিভ্রান্ত আছে সাধারণ মানুষের মাঝে। পুলিশের রেপুটেশন পুলিশ নিজেরাই ভালো করতে চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বলবো যে এই ধরনের দৃশ্য আর আমরা ভবিষ্যতে দেখতে চাই না। কিন্তু আপনি সেখানে লাল টি শার্ট পরা সেই ভদ্রলোকের কোনো পরিচয় আপনি পেয়েছেন কিনা? কেউ কেউ বলছেন পল্টন থানার কনস্টেবল মিজানুর রহমান। আসলে আপনি সাংবাদিক হিসেবে কি দেখেছেন? আপনার সাথে আসলে আমিও একমত। আমি নিজেও এটাকে অনুসন্ধানের চেষ্টা করেছি। কারণ এই লাল টি শার্ট পরা যে একজন ভদ্রলোক ছিলেন, আমি ভদ্রলোক বলবো, আছে একজন লোক ছিলেন, উনার যে অ্যাটেম্প ছিল মাইট দেওয়ার, হ্যাঁ, মনে হচ্ছিল যে উনি খুব ক্ষিপ্ত, ওনার ভিতরে কোনো ক্ষোভ আছে, সেটা সে এখানে ঢালছে, ওনার যে ছিল। তো ওনাকে পরে সবাই আইডেন্টিফাই, অনেক 2টা সোর্স থেকে আইডেন্টিফাই করা হয়েছে যে ওই লাল টি শার্টটা ছিল পল্টন থানার যে ওসির যে ড্রাইভার, ও ছিল ওসির ড্রাইভার। ও এই মুহূর্তে ওইখানে গিয়ে ওই জুলাই আন্দোলনকে নিয়ে একটা স্ল্যাং উচ্চারণ করে দিয়ে ওইখানে ওকে এমন পিটানো দিয়েছে। তার পরবর্তী সময় এখানে কিন্তু ওকে কিন্তু সেনাবাহিনী কিন্তু ওকে ধরে ফেলেছিল, তারপর ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে অন্যান্য পুলিশ ওকে সরিয়ে দিয়েছে। জি, এটা নিয়ে কিন্তু এখনো কিন্তু এটার বিতর্ক চলছে। এই ধরনের ঘটনাগুলো, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হেলমেট পরে ছাত্রলীগের হামলা, এই যে নুরুর উপরে লাল টি শার্ট পরার হামলা, এগুলোকে কেউ কেউ বলছেন ষড়যন্ত্র, দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা। আপনি কি তাই মনে করেন কিনা? আসলে এখন দেশের যে অবস্থা, একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই অবস্থাটাতে সরকার নিজেই অনেক কিছু দাবি দেওয়া নিয়ে সরকার নিজেই খুব বিব্রত অবস্থা। সবাই সব দিক থেকে নিয়েই নেমে যায় যে আসলে এই সরকার কতটুকু পারবে না সেই ধারণা মানুষের নাই। মানুষের দীর্ঘ ফ্যাসিস্টের শাসনামলের সময় মানুষের যে ক্ষোভ, দাবি দেওয়া, অধিকার, ভাবছে যে এটা হবে। তো সেই জায়গা থেকে এখন এই
বিচ্ছিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে, সেখানে কিন্তু আপনার কিছুটা কিন্তু ষড়যন্ত্রের অংশ হয়ে যায়, কারণ মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, একটা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল উত্তপ্ত ক্যাম্পাস। আলোচনায় ছিলেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রকিব মানিক, অ্যাসাইনমেন্ট এডিটর, এশিয়ান টেলিভিশন। বিরতির পর ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছে এসেছে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, ময়মনসিংহের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনশন করে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের দাবিটা আদায় করে নিল শিক্ষার্থীরা। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা গেল তার নবীন শিক্ষার্থী, যারা প্রথম বর্ষের শিক্ষার্থী, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবার জন্য তারা আবার তালা লাগালো। এই যে শিক্ষার্থীদের আন্দোলন করে এইসব দাবি আদায় করার চেষ্টা করে কেন, বা এই আদায়ের জন্য আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এত বিলম্ব, সময়টাকে এত বিলম্ব করেও কেন, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাই কি আসলে কোনো উত্তেজনা হোক, তারপর দাবি আদায় করা হবে বা দাবি পূরণ করা হবে, এরকম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো কেন এতটা বিলম্ব করে দাবি আদায়ের ক্ষেত্রে? দেখুন, যে বিষয়টা হচ্ছে যে আমাদের যখন দাবির কথাটা আসছে বারবার, এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখন আন্দোলনগুলো দাবি বলা হচ্ছে, এই দাবিটা কেন বারবার চাইতে হয়, এর মূলত পিছনে কারণ হচ্ছে একটা রাষ্ট্রযন্ত্রের মধ্যে যে অর্গানগুলা আছে, প্রতিষ্ঠানগুলা রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলা তার দায়িত্বটুকু যথাযথভাবে প্রতিপালন না করা। কারণ কে ভোটার হবে, কে ভোটার হবে না, সব কিছুই তো লিপিবদ্ধ। অতএব প্রথম বর্ষের ছাত্ররা যদি ভর্তি হয়ে থাকে, তাহলে তারা দিতে পারবে কি পারবে না। একটা প্রশ্ন, যে আপনি যদি লিখিত থাকে যে অ্যাডমিটেড স্টুডেন্টস তারা অলরেডি এনরোলড, অতএব দাবির প্রশ্নই আসে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি থাকে যে তারা এখনো ভর্তি হয় নাই কিন্তু এখন ভর্তি হয়েছে, এই আসলে কোন পর্যায়ে আছে সেটা তো বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট করে দেওয়া উচিত। যে আলাদা বিশ্ববিদ্যালয়ে আলাদা প্রত্যেকটা, যেমন রাকসুর গঠনতন্ত্র আছে, ডাকসুর গঠনতন্ত্র আছে, একই রকম না, এক একটা সংশোধন বিভিন্ন সময় করা হয়েছে। যেমন 1924-25 পরে 53 সালে আইসা আবার পরিবর্তন করা হয়েছে, এর পরিবর্তিতে আবার গঠনতন্ত্র প্রয়োজন, এবং সেই সংখ্যাগুলোও পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, আমি আমার ভোটের এক্সারসাইজ করতে পারি না, তার মানে সেই জায়গায় একটা প্রবলেম ক্রিয়েট হতে বাধ্য। একইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র বর্তমানে আছে, 19 সালে নির্বাচন হয়েছে, এখন 25, আপনি 5 বছরে অলরেডি তারা মাস্টার্স পাস করে গিয়েছে। তার মানে বর্তমানে যারা এক্সিস্টিং স্টুডেন্ট, তারা আসলে ডাকসুতে নির্বাচন করলে কি হয়, ডাকসুর প্রতিনিধিরা কিভাবে নেতৃত্ব দেয়, তাদের কোন অধিকারটা আসলে বিশ্ববিদ্যালয় থেকে আদায় করার, আর একটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে, মানে হচ্ছে আপনি যদি বলেন অন্তর্বর্তী সরকার কিংবা রাজনৈতিক সরকার, তার কাছে দেওয়া, কোনো কিছুই তো অবহিত নন। কারণ এই প্র্যাকটিসটাই ল্যাক অফ প্র্যাকটিস, এবং আপনি বলতে পারেন তারা আসলে একটা অন্ধকারে থাকার মতোই। এই জন্যই প্রতিষ্ঠানে যদি এই ধরনের ইউনিয়নগুলা সচেতন থাকে, আমার কথা হচ্ছে, তাহলে তারা রাজনৈতিকভাবে সচেতন হয়, তারা তাদের অধিকারগুলা সম্পর্কে সচেতন হয়, তারা তাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মগুলা সম্পর্কে সচেতন হয়। এখন ধরেন ছাত্র আন্দোলন বলি আমরা, আগস্টের আন্দোলনকে ছাত্র আন্দোলন বলে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি আমার বিভাগে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদেরকে তো অনেক সুবিধা তৈরি করার কথা ছিল, কারণ ছাত্ররাই এমন একটা মুক্তি যদি দিয়ে থাকে, রাষ্ট্রের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার করার জন্যই যদি পথ প্রদর্শক হয়ে থাকে, আমার বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে ন্যূনতম 1 টাকা ছাত্রদের কল্যাণে ব্যবহার করা হোক, সেটা কি করা হয়েছে? সেটা করা হয় নাই। তাহলে এই ছাত্র আন্দোলনের কোয়ালিটি, আমি কোয়ান্টিটির কথা পরে আসি, এক জায়গায় ন্যূনতম কোয়ালিটি বাড়ার জন্য
রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোকে মানুষ গড়ার কারিগর বলা হয়। অতএব সেই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের জন্য স্পেশাল কোনো বরাদ্দ করা হয়েছে, কিংবা শ্রেণীকক্ষের পরিবর্তন, কিংবা তারা যে পর্যায়ে ক্লাস পরীক্ষা দেয়, ধরেন আমি যে ছাত্রকে যে বেঞ্চে বসে যে ডেস্কে বসে পরীক্ষা দেয়, আমার মনে হয় ওদের অভিযোগ করা উচিত এই ডেস্কটা পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত না। তাহলে তাদের তো অসংখ্য ডিমান্ড রয়েছে, দাবি রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশে আন্দোলন করলেই আসলে তার পরবর্তীতে রাষ্ট্র দেখে, অর্থাৎ রাষ্ট্রের যে চেয়ারে বসে রাষ্ট্র চোখ বন্ধ করে রাষ্ট্রের ভাবনাগুলা ভাবে না, রাষ্ট্রের সেই জায়গাগুলা কোথায় পরিবর্তন করতে হবে। আপনি ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় খুলবেন, তাহলে কোন বিশ্ববিদ্যালয়কে কোন র্যাঙ্কে দিবেন, ইকুয়ালি ট্রিট করবেন, পৃথিবীতে নেই। যেমন আপনি ইউকের কথা চিন্তা করেন, আমরা নাকি ব্রিটিশ কলোনিয়ালিজমের সেই জায়গা থেকে বের হতে পারছি না বলা হচ্ছে। তে ব্রিটিশে শিক্ষাকে কিভাবে তারা মূল্যায়ন করে, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক একটা সেক্রেটারির ইকুইভ্যালেন্ট স্যালারি পায়, আর এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই স্যালারি স্ট্রাকচার থেকে বের হতে পারে না। অর্থাৎ আমলাতন্ত্র টোটাল জায়গাটাকে এমনভাবে গিলে ফেলছে, এটাও যেন বড় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, যে কারণে রাষ্ট্রযন্ত্র, রাজনীতি, আমলাতন্ত্র একে অপরের সাথে আমি বলবো কমপ্লিমেন্টারি রোল। সেক্ষেত্রে স্যার একটা প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা যে স্যালারি ড্র করে, এরপরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা সুযোগ কি আছে কিনা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যেটাকে আমরা বলি ক্লাস নেওয়া, এরকম তো শুনেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়াটা সেটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার জন্য বিশ্ববিদ্যালয়ে আপনি রিসার্চ ক্রিয়েশন করছেন, নতুন কোথায় পাবলিকেশন করেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয়ে আমি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি, আমার প্রফেসর বছরে 3টা লেকচার দিবে, 3 আওয়ার্স 9 আওয়ার্স পড়াবে, তার স্যালারি তো আকাশচুম্বী, জানেন। অতএব বিষয়টা হচ্ছে আমি ছাত্রদেরকে দিব কখন, আমি যখন লেখাপড়া করব, গভীরে ডুববো, তখন আমার ছাত্রকে আমি শিখাইতে পারবো। অতএব গবেষণার জন্য মাপকাঠি দিয়ে দিবে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যদি সবাই হয়ে যায়, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দিয়েই হয়ে যায়, তাহলে তো হবে না। আপনাকে আলাদা করতে হবে। বিশ্ববিদ্যালয়, পৃথিবীতে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলাদা স্ট্রাকচার, ইভেন পার্শ্ববর্তী দেশ, সকল দেশের দিকে এখন তার মানে মানদণ্ড দিতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন, যে ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, একটা প্রশ্ন, এখন আমরা জিনিসগুলো জানতে পারছি, যেহেতু ডাকসুতে নির্বাচন হচ্ছে, বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন ইশতেহারে তাদের প্রতিশ্রুতি দিচ্ছে, তারা বলছেন যে আসলে রেজিস্ট্রার অফিসের লাল ফিতার দৌরাত্ম্য, গ্রন্থাগারে বসার জায়গা না হওয়া, শিক্ষার্থীরা পড়তে পারে না, এই যে বিষয়গুলো। আবার একটা কথা হচ্ছে গবেষণার ক্ষেত্রে অন্তত 2% যেটা মাত্র বরাদ্দ, এইগুলোর পেছনে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নাকি সরকার দায়ী? দেখেন, এটাকে আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনকে রাজনীতিকরণ দায়ী, আমি প্রথমত বলবো। তার মানে হচ্ছে আপনি যখন চেয়ারে বসবেন তখন রাজনৈতিক ছায়ার মাধ্যমেই কিন্তু আপনি বসছেন। অতএব আপনার মাধ্যমে দাবি আদায় করা সেটা কিন্তু কঠিন হবে। অতএব আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, সেই প্রক্রিয়াটা, অর্থাৎ ভিসি প্রভিসি নিয়োগের যে প্রক্রিয়া, সেটাই রাষ্ট্রের রাজনীতির সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এখানে সর্বোচ্চ শিক্ষা, আমি যাকে বেস্ট টিচার হিসাবে জানি, বেস্ট পাবলিকেশন হিসাবে জানি, উনি জীবনেও ভাইস চ্যান্সেলর হতে পারবেন না, বিকজ আপনি সেই সিনেট সিন্ডিকেটের নাম পাঠাবেন, সে রাজনৈতিক দলের ছায়া আপনার মাথায় নাই। সেই কারণে এই যদি মানিক ভাই এই কথাটাই যদি বলি, আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমন শিক্ষার্থীকে টিচার হিসেবে না নিয়ে 8, 9th হয়েছে, বা আরও বেশি রেজাল্ট খারাপ করেছে এরকম লোককে টিচার হিসেবে নেওয়া। এই যে স্যারও বলছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর ছায়া আমাদের শিক্ষাঙ্গনগুলোতে উত্তেজনা বাড়ানোর একটা নিয়ামক হয়ে দাঁড়িয়েছে কিনা, আপনি কি বলেন? অবশ্যই, যেটা স্যার যেটা বললো এটা একদম একবারে সঠিক কথাই স্যার বলেছে, যে এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু পলিটিক্যাল এফিলিয়েশন এখানে কাজ করেছে বিগত সরকারের। আপনি দেখেন, আপনি লুক ব্যাক যদি দেন 10 ইয়ার্স 15 ইয়ার্স দেখেন, দেখবেন পলিটিক্যাল এফিলিয়েশন যা ছিল সেখানে শিক্ষক রিক্রুটিং হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি তো শুরুর স্টার্টিংই ভুল করছেন। আপনি যখন এখানে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি শিক্ষক নিচ্ছেন, আর এখানে হয়তো মেধার মূল্যায়ন করেননি,
ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভেন কিন্তু এই যে চৌর্যবৃত্তির একটা উঠেছিল কিন্তু গবেষণা এইটা কতটুক অ্যালার্মিং এটা বাংলাদেশের জন্য, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় এইরকম ধরনের গবেষণায় চৌর্যবৃত্তি হয়, সেটা মানে এটা সাধারণ মানুষ কি ভাববে, আবার আমাদের জন্য কতটুকু লজ্জার সেই জায়গাটা, সে তাও আবার শিক্ষকদের ভিতর থেকে। তো এই যে পলিটিক্যাল এফিলিয়েশনের ভিতর দিয়ে আসছে, উনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আবার রাজনীতির সাথে যুক্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দল নীল দল হবে কেন? আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শিক্ষক, সবার জন্য শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক। শিক্ষকরা হচ্ছে জাতির ক্রান্তি লগ্নে তারা যে কোনো একটা সাবজেক্টের উপরে তারা একটা স্কলার হয়, তারা সেখান থেকে ইন্টেলেকচুয়াল অপিনিয়ন দিবে, তারা সেই জায়গা থেকে তারা সাদা দল নীল দল ডিভাইডেশন তৈরি হয়ে গেছে, এবং আমাদের সোসাইটির মানুষ আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমরা সেটাকে ঘৃণার চোখে দেখছি না। তো সেই জায়গা থেকে আপনি ভালো কিছু কিভাবে পাবেন? তবে এর ভিতরে যে ভালো নাই তা কিন্তু আমি বলবো না, কিন্তু ওভারঅল ভালো কিন্তু এর ভিতরেও আছে। তাদেরকে কি করা হচ্ছে? তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট টিচাররা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিচাররা নটলি তারা কি করছে? স্কলারশিপ নিয়ে যাচ্ছে বাহিরে, কিংবা এ নিয়ে যাচ্ছে, আর ফিরছে না। অনেক নিউজ আছে, বছরের পর বছর ছুটি দিয়ে বেড়াচ্ছে। কেন? সিন্ডিকেট কি করছে? ভিসি কি করছে? এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই নতুন বাংলাদেশে এই জায়গাগুলো বের হয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে তো আসলে শিক্ষার্থীরা তো শিক্ষকদের কাজ কর্ম চালাল চলন এগুলোই তো অনুসরণ করে। তাহলে এই শিক্ষকদের মধ্যে যদি এই ধরনের আচরণ দেয়, তো স্বাভাবিকভাবে সেই শিক্ষার্থীদের উপরেই তো সেই চাপটা পড়বে নাকি? হ্যাঁ, শিক্ষার্থীদের সেই চাপ পড়ছে। এবং আপনার বিশ্ববিদ্যালয়গুলো থেকে দেখবেন শিক্ষকদের অনুসারী মানে পলিটিক্যাল এফিলিয়েশন যারা ছিল, ট্যাগিং, ওই শিক্ষকদের ভিতরে আবার বিসি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব, বিসির সাথেও আবার দেখা যাচ্ছে এখানে মানে অদৃশ্য বিসি তৈরি হয়ে যায়। ওই স্যারের কথায় ওই দিক দিয়ে এক কোরাম চলে, এরকম নানান উদাহরণ কিন্তু বাংলাদেশে অনেক পাবলিক ইউনিভার্সিটি চলে। সেই জায়গা থেকে এই পড়াশোনার এবং এই গবেষণার জায়গা এবং বিভিন্ন পাবলিকেশনের শিক্ষকদের যে আর্টিকেল কলাম ছাপানো, ইন্টারন্যাশনাল দেখেন বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষকের ইন্টারন্যাশনাল কলাম ছাপানো হয়। সেক্ষেত্রে বিজ্ঞানী আবিষ্কারের যে তালিকা, সেই তালিকা তো আমরা উল্লেখযোগ্য দেখছি না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের বিশ্ববিদ্যালয় বিগত 53 বছর যদি ধরি আমরা। কিন্তু একটা প্রশ্ন আমি যদি সরে গেছি যদি উত্তেজনার বিষয়টা থেকে, যে আপনার নেটিজনদের মধ্যে কারো কারো মন্তব্য, পোস্ট বিভিন্ন জায়গা থেকে, ফেসবুকের যুগ, ফেসবুকে অনেকে বলছেন যে আসলে একটার পর একটা উত্তেজনা সরকার, বলা হচ্ছে একটা সরকারের একটা প্যাটার্ন আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে, একটাকে দিয়ে আটটাকে ধামা চাপা দেওয়া। এই যে একের পর এক উত্তেজনা, এটি কি করে সরকারের কোনো ধামা চাপা দেওয়ার কোনো চেষ্টা বলে মনে হয় আপনার? আসলে এই ধরনের টেকনিক তো আসলে এটাই মানে ইন্টেলিজেন্সের কিছু বিষয় আছে। এইটা কিন্তু হয় বিশ্বব্যাপী, কিন্তু হয় ধরেন একটা কিছু নিয়ে একটু মানুষ এটাকে নিয়ে খুবই টক অফ দ্য কান্ট্রি তৈরি হয়েছে বিষয়টা, তখন ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু অন্য ইস্যু তৈরি হয়ে যেতে পারে। আর আগে এই বিষয়টা একটু ছড়াতো কম, কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। আপনার ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা ব্যক্তিগত চ্যানেল, IPTV থেকে ধরে এরপরে হোয়াটসঅ্যাপ, সবকিছু থেকে মানুষের অ্যাক্সেস বেশি, সেই জায়গাটা খুব দ্রুত ছড়ায়। সেই জন্য কিন্তু ওই ধরনের সংখ্যাও কিন্তু আপনি এড়াতে পারবেন না, এই ধরনের সংখ্যা কিন্তু এড়াতে পারবে না। কারণ আমরা যদি পিছনে লোক ব্যাক করে দেখি, এই ধরনের অনেক নজির আছে। যে সেক্ষেত্রে আমরা তো দেখেছি পাথর দিয়ে যে একজন ছাত্র দলের বা দুঃখিত যুব দলের কর্মীকে মেরে ফেলা, এই ঘটনা যে ভিডিও ফুটেজ, কেউ কেউ বলছেন এখানে তো আসলে একটা সাজানো ঘটনা, এরকম বিষয়গুলো ছিল দেশকে অস্থিতিশীল করবার জন্য। এরকম কোনো ঘটনা হচ্ছে কিনা আমি একটু স্যারের কাছে আবার যেতে চাই, যদি আপনি এরকম কোনো ষড়যন্ত্র দেখেন কিনা। তার সাথে আরেকটা প্রশ্ন আপনার সাথে জুড়ে দিই, হয়তো আমি সময় পাবো কিনা জানি না। সম্প্রতি ভারতে শেখ হাসিনার সাথে এসএলএম গ্রুপের যে সাইফুল আলম মাসুদের একটা বৈঠক হয়েছে, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে 4,500 কোটি টাকা দেওয়ার কথা বলেছে, দেশকে অস্থিতিশীল করবার জন্য বলা হয়েছে 2,000 কোটি টাকা দিয়েছে, বাকি 2,500 কোটি টাকা পর। এর কোনো প্রভাব বাংলাদেশে, এরপর আমরা দেখলাম দেশে বেশ উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এর কোনো প্রভাব আপনি দেখছেন কিনা? এটা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এই আলোচনাটা চলছে, যে এবং আমাদের দেশের বড় রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু এই অভিযোগটা করা হয়েছে যে 4,500 কোটি টাকা ওই এসএলএম সাইফুল ইসলাম মাসুদ জনাব বাংলাদেশের 11টা ব্যাংক যার দখলে এবং বাংলাদেশের টাকা পাচার করার যে অভিযোগ, তার বিরুদ্ধে দুদক থেকে ধরে এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স থেকে ধরে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। উনি শেখ হাসিনাকে ওই ভারতে এই টাকা দিয়েছে একটা বড় রাজনৈতিক দল সহ, এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু আসছে বিষয়টা।
বিষয়টাকে আপনি একবারে উড়িয়ে দিবেন তা কিন্তু নয়। কারণ আপনি যদি পিছনে দেখেন যে এই সাইফুল ইসলাম মাসুদ জনাব এস আলম, উনি কিন্তু তার উত্থান কত সময়ের ভিতরে হয়েছে, গত 10 বছরের ভিতরে উনি কি পরিমাণ ব্যাংক উনি মালিকানায় নিয়েছেন এবং উনি কত হাজার কোটি টাকা ওই ব্যাংক থেকে উনি সরিয়েছেন, ব্যাংকের কাছে তথ্য আছে, এগুলো তো সবাই জানে, এগুলো তো সবাই জানে। তো সেই জায়গা থেকে উনি তো এটা পারতেন না, উনি করেছেন কিভাবে? তৎকালীন সরকারের যারা নীতি নির্ধারণ পর্যায়ে ছিল, ফিনান্স মিনিস্ট্রি থেকে ধরে ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংকে, তারা তাকে অ্যাসিস্ট করেছে। তার মানে বোঝাই যাচ্ছে তার সাথে তার একটা লেজুর বৃত্ত ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু এটাকে আপনি একেবারেই কাল্পনিক বিষয়টা উড়িয়ে দিতে পারবেন না। এই বিষয়টাকে নিয়ে আপনার ভাববার অনেক জায়গা আছে এবং এটাকে ক্রস চেক করারও অনেক জায়গা আছে। সেই ক্ষেত্রে যদি আমরা এটা মাথায় নিই বা ভাববার যদি আমাদের সুযোগ থাকে, সরকার কি ব্যাপারে কতটা সচেতন বা রাজনৈতিক দলগুলো বা কতটা সচেতন? সেই জায়গা থেকে তো অবশ্যই রাজনৈতিক দল, অবশ্যই আমাদের বাংলাদেশে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল এবং আরও রাজনৈতিক দলগুলো যারা আছে তারা সবাই সেখানে অবশ্যই ভালো ভালো অনেক উঁচু মানের অনেক শিক্ষিত অনেক নেতাকর্মী রয়েছে। তারা সেই বিষয়গুলো অবশ্যই তারা ইন্টারনাল আলোচনা করবে, কারণ রাজনৈতিক হচ্ছে কৌশলের বিষয়। তো সেই কৌশল যদি পলিটিক্সের জায়গায় যদি টিক্স যদি ভালো করে নিতে না পারে, সেই টিক্সের জায়গাটা কিন্তু পলিটিক্সে নিতে হবে, নিয়ে রাজনৈতিক চাল তাদেরও দিতে হবে নেক্সটে, দাবার খেলার মতো। তো সেই জায়গা থেকে অবশ্যই আমার ধারণা যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে হয়তো আপকামিং তারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করবে এবং এক্সিস্ট ইন্টারিম গভর্নমেন্ট আছে। তাদের এই যে পরিকল্পনার কথা আপনি বলছেন, সাধারণত এই পরিকল্পনা আছে নাকি তাদের বক্তব্যের মধ্যে কথাগুলো কেবল সীমাবদ্ধ দেখছেন যে তৃতীয় কোনো পক্ষ ষড়যন্ত্র করছে, নির্বাচন পেছানো অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে, শুধু এই কথার বলি না, আসলে তাদের কোনো পরিকল্পনা না? অবশ্যই পরিকল্পনা আছে। আমি কিন্তু খুবই আশাবাদী মানুষ যে বাংলাদেশ 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ তৈরি হবে, আমি খুবই আশাবাদী মানুষ। তো সেই জায়গা থেকে অবশ্যই তাদের পরিকল্পনা আছে। আপনার কিছু উদাহরণ আমি দিয়ে দিই, রিসেন্টলি দিয়ে দিই। হয়তো গত 2-3 মাসে দেখবেন রাজনৈতিকভাবে অস্থিরতা, এই দল এইদিকে, ওই দল ওইদিকে, ওই দল ওইদিকে, কিন্তু দেখবেন ওই গণ অধিকারের ভিপি নুরুর ক্ষেত্রে কিন্তু সব দল এক হয়েছে, হয়ে কিন্তু বলছে যে এটা ঠিক হয়নি। ঠিক পরদিনেই কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো একসাথে গিয়ে বসে কিন্তু বলছে যে আমরা একসাথে আছি। সেই জায়গা থেকে আজকেও বৈঠক হয়েছে। হ্যাঁ, আজকেও বৈঠক হয়েছে। সেই জায়গা কিন্তু যখনই কোনো ষড়যন্ত্র আসবে তখনই কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই আবার একসাথে হয়ে যাবে। ধন্যবাদ। আমার কাছে সময় খুবই কম, আমি এবার ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকীর কাছে যেতে। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, একই প্রশ্ন আসলে, কেউ নেটিজেনদের মধ্যে অনেক ধরনের অনেকে মন্তব্য করেন, বক্তব্য দেন, কারণ এই নেটিজেনদের অর্থাৎ বক্তব্যগুলো অনেক সময় সত্য হয়ে যায়। যেহেতু আমরা জুলাই আন্দোলনে দেখেছি, যখন একেবারে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তখন ফেসবুকে বা যারা নেটিজেনরা আছে তারা বেশ আন্দোলন করেছে, ছবিগুলো সংরক্ষণ করেছে, পরবর্তীতে দেখানোর চেষ্টা করেছে। অনেকগুলো ঘটনায় ফেসবুকের মাধ্যমে মেইন স্ট্রিম মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে, নিউজ করতে বাধ্য হয়েছে, এরকমও ঘটনা। এখন নেটিজেনদের মধ্যে এই একটা কথা বারো আছে, কেউ আবার আমরা অতীতের যে সরকার তারা একটা ঘটনার পেছনে একটা ঘটনা দিয়ে ধামাচাপা দেওয়ার একটা যে রাজনীতি করতো, এখন কি সেটা দেখেন কিনা? নেটিজেনদের অনেকে বলছে তাই। দেখেন, যে কথাটা বললেন যে আমাদের মোবাইলের ছবির বিষয়গুলো, এগুলা যদি আসলে চিন্তা করেন যে আমাদের যে বিপ্লব অথবা আন্দোলন, এটার নেচারটাই বদলে গেছে। তার মানে হচ্ছে আমরা 20 ইয়ার্স ব্যাক, 15 ইয়ার্স ব্যাক যেভাবে একত্রিত হতো, যেভাবে, ঠিক এটা ছিল কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। আমি মনে করি যে মোবাইল টেকনোলজি এটাকে কিন্তু আন্দোলনটাকে ব্যাক পেতে সহায়ক ভূমিকা পালন করেছে। এখন অনেক বিষয় আছে কি যে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা যে পরস্পর লুকানো কিংবা কোনোটা দিয়ে কোনোটা চাপানো, সেইগুলা আসলে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা খুব কঠিন। এইগুলা হচ্ছে আমি মনে করি হাঞ্চ, যে পার্সোনাল হাঞ্চ, যে এই মুহূর্তে এইসব ইভেন্টস কেন ঘটছে। প্রত্যেকটা ইভেন্টসের পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। তার মানে হচ্ছে নিজেদের ভিতরে অসংহতি দেখিয়ে আপনি থার্ড কোনো পক্ষ আবার সেই সুযোগটা নিতে চাচ্ছে কিনা, এটা স্বাভাবিকভাবে মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে রাষ্ট্রযন্ত্রগুলা কিন্তু এইগুলা নিয়েই চিন্তা করে যে এখন হঠাৎ করে কেন আন্দোলন, তা বাড়ছে কেন, তার পিছনে ইন্ধন। তাহলে সেই জায়গায় কিন্তু আমি প্রকৃতপক্ষে হাঞ্চ করে কিছু কথা বলতে পারি, কিন্তু আপনি যদি চেইন ইফেক্টস, আমরা বলি কজ এন্ড ইফেক্টস, এস্টাবলিশ ছাড়া সেগুলা কিন্তু আমার পক্ষে বলাটাও ভেরি ডিফিকাল্ট। কিন্তু যে কোনো
কিছুর ক্ষেত্রে আমরা যে অনিশ্চয়তা তৈরি হয় সেই অনিশ্চয়তার জায়গাগুলা আসলে এই ধরনের আন্দোলনগুলা এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আমি বলবো সেগুলা দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য এক ধরনের হোক, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য, শিক্ষা কার্যক্রমের জন্য ব্যাহত হচ্ছে, সেটা আজকে শিক্ষাবর্ধ সে কথাই বলেছেন। দর্শক, আমাদের হাতে একেবারেই সময় নিয়ে শেষ করবার সময় হয়ে এসেছে। আজকে যারা আলোচনায় ছিল, আমাদের বিষয় যেটা উত্তপ্ত ক্যাম্পাস, আলোচনায় ছিলেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অধ্যাপক অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ছিলেন রকিব মানিক, অ্যাসাইনমেন্ট এডিটর, এশিয়ান টেলিভিশন। দুজনই বেশ মূল্যবান সময় দিয়েছেন আজকে। দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের এই তথ্য বহুল এই আলোচনা দেখবার জন্য আপনাদেরকেও প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান।